পৃথিবীর একদম মাঝখানে অবস্থিত ভয়ানক একটি দ্বীপ, যেই পুরো দ্বীপ জুড়ে ছিল অনেক উঁচু উঁচু পাহাড়। এমনকি এই দ্বীপের প্রত্যেকটি পদে পদে ছিল ভয়ানক মৃত্যুর ফাঁদ। আর এমন একটি ভয়ানক দ্বীপের মাঝখানে অবস্থিত ছিল ভয়ানক একটি কারাগার। কিন্তু এটা ছিল এমন একটি কারাগার যেটা পৃথিবীর কয়েকটি দেশ মিলিয়ে তৈরি করেছিল। তাই এই কারাগারটিতে যখন তখন বিভিন্ন দেশের কয়েদিদেরকে এনে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখানকার কয়েদিগুলো কোনো সাধারণ কয়েদি ছিল না, বরং এরা ছিল পৃথিবীর সবচাইতে ভয়ানক কয়েদি, যাদেরকে মূলত পৃথিবীর কোনো জেলই আটকে রাখতে পারেনি। তাই শেষমেশ তাদের জায়গা হয়েছে এই ভয়ানক দ্বীপের মধ্যে। আর এই কয়েদিগুলোকে মূলত শাস্তি হিসেবে এই দ্বীপের মধ্যে এনে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে এখানে সার্ভাইভ করতে করতেই তাদের মৃত্যু হয়ে যায়। কারণ এই দ্বীপের মধ্যে ছিল না পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি। এমনকি এখানকার কয়েদিরা নিজেদের মধ্যে খেলত ভয়ানক সব মৃত্যুর খেলা। কিন্তু শেষ পর্যন্ত এই কয়েদিদের সাথে কি ঘটেছিল, তারা কি এই ভয়ানক দ্বীপ থেকে বেঁচে ফিরতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর সবচাইতে ভয়ানক কারাগারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় খুবই নির্জন একটি দ্বীপের মধ্যে, যেই দ্বীপের দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকালয় ছিল না এবং আশেপাশের কোথাও কোনো মানুষকে দেখা যাচ্ছিল না। এই দ্বীপটি জুড়ে ছিল শুধু বড় বড় পাথরের পাহাড়। তো এই নির্জন দ্বীপের মধ্যেই আমরা জিলিন নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা শীতের পোশাক পরে এবং একটি ব্যাগ কাঁধে নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। আর তাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। তো এভাবেই কিছু দূর যাওয়ার পর দেখা যায় একটি পাহাড়ের কিনারায় গিয়ে সে পা পিছলে নিচে পড়ে যায়। আর সে গড়িয়ে গড়িয়ে সোজা গিয়ে পড়ে একটি নদীর পানির মধ্যে, যেটা কিনা পুরোপুরিভাবে বরফে জমেছিল। এই ঠান্ডার মধ্যে এতে তার অনেক কষ্ট হচ্ছিল। তারপর সে কোনো মতে সেই নদীর পানি থেকে উপরে উঠে আসে, আর সে আবারও তার যাত্রা শুরু করে। পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে সে অনেক ব্যথা পেয়েছিল, এমনকি তার এখন প্রচন্ড খিদেও পেয়েছিল, কারণ প্রায় অনেক সময় যাবৎ সে কোনো কিছুই খায়নি। তার কাছে আসলে কোনো খাবারই ছিল না। এমন সময় জিলিন তার সামনে একটি ফুলের গাছ দেখতে পায়। সে তখন ক্ষুধার তাড়নায় সেই গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে খায়। আর প্রায় অনেক সময় যাবৎ সেখানে বিশ্রাম নেওয়ার পর সে আবারও তার যাত্রা শুরু করে। এবার আমাদেরকে দেখানো হয় যে জিলিন এই পরিস্থিতিতে কিভাবে পড়েছে। আসলে জিলিন ছিল একজন কয়েদি। এখানে দেখা যায় প্রায় 6 জন মানুষকে হত্যা করার দায়ে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছিল, আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় বেশ কিছুদিন সময় কারাগারে কাটানোর পর হঠাৎ করে একদিন জেলের গভর্নর জিলিনকে তার অফিসে ডেকে পাঠায়। আর সে তার কাছে জানতে চায় যে তার জীবনের স্বপ্ন কি, সে কি চায়। তবে শুধুমাত্র জিলিনে নয়, বরং জিলিনের পাশাপাশি আরও বেশ কিছু কয়েদিকে এক এক করে ডাকা হচ্ছিল এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছিল তাদের স্বপ্ন আসলে কি। তো মরিয়াক নামক একজন কয়েদি জানায় যে তার স্বপ্ন হচ্ছে সমুদ্র দেখা, কারণ সমুদ্রের সৌন্দর্য এবং স্রোতের শব্দ তাকে যে মুগ্ধতা এনে দেয় বা তার মনে যেই প্রশান্তি সৃষ্টি করতে পারে, সেটা সে আর কোথাও পায় না। ইয়াকুত নামক একজন কয়েদি জানায় তার স্বপ্ন হচ্ছে চীনের বিরুদ্ধে যুদ্ধ দেখা। আর অভিজেন নামক একজন কয়েদি সকলের চাইতে একটু ভিন্ন ছিল। সে এখানে গভর্নরকে জানায় যে তার কারাগারে থাকতেই খুব বেশি ভালো লাগে, কারাগারের সমস্ত কিছুই তার পছন্দ, তাই সে অনেক বড় একজন জেলার হতে চায়, এটাই তার স্বপ্ন। এবার টয় নামক একজন কয়েদি জানায় যে সে স্পেস স্টেশনে যেতে চায়। আর সিপা নামক একজন কয়েদি জানায় যে সে ঠিক আগের মতোই আবারও মেয়েদেরকে দেখতে চায়, অর্থাৎ মেয়েলি কোনো ঘটনার জন্যই তাকে কারাগারে আনা হয়েছিল। তবে জিলিন এখানে গভর্নরের কাছে কি বলেছিল সেটা দেখানো হয় না। তো সবার স্বপ্নের কথা শোনার পর গভর্নর এখানে তাদের প্রত্যেককে জানায় যে তাদেরকে বিশেষ একটি কলোনিতে স্থানান্তর করার জন্য সিলেক্ট করা হয়েছে, তাদেরকে আর এই কারাগারে রাখা হবে না। এরপর দেখা যায় যে সমস্ত কয়েদিদেরকে নতুন স্থানে স্থানান্তর করা হবে তাদের সবাইকে নতুন রঙের পোশাক পরিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটি কয়েদিকে একটি বন্দরের কাছে এনে প্রস্তুত করা হয়। এরপর তাদের সবাইকে বিশাল বড় একটি জাহাজের ভেতরে নিয়ে যাওয়া হয়। আর সেই জাহাজের মধ্যেই ছিল বিশাল বড় বড় সেল, যেখানে প্রত্যেকটি কয়েদিকে আলাদা আলাদা সেলের মধ্যে বন্দী করে দেওয়া হয়। এই জাহাজের ভেতর তেমন কোনো নিয়ম কানুন ছিল না। যদি এখানে কোনো কয়েদি কাউকে মেরেও ফেলে তাও কিছু যায় আসে না। এখানে আমরা অভিজেন নামক সেই কয়েদিটিকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল এখানকার জেলার হওয়া। আর অভিজেন এই জাহাজের ভেতর এসে এমন একটি ভাব করছিল যেন এই পুরো জায়গাটির মালিক সে নিজেই। সে এখানে নিজেকে সকলের লিডার হিসেবে ঘোষণা করে দেয়। এমনকি সে এখানে একটি বিছানা দখল করার জন্য একজন কয়েদিকে মেরে ফেলে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের জাহাজটি সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ে। এতে করে সেখানকার প্রত্যেকটি কয়েদিরা অনেক ঘাবড়ে যায়, কারণ তারা এখানে মনে করছিল যে তাদের সবাইকে হয়তো সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে মেরে ফেলা হবে। এখন প্রত্যেকটি কয়েদি যখন এই বিষয়টি নিয়ে অনেক ভয় পাচ্ছিল, ঠিক তখনই জিলিনের এখানে পুরনো একটি কথা মনে পড়ে যায়। যখন সে শিপা নামক সেই কয়েদির সাথে থাকত, শিপা আসলে সকলের চাইতে একটু আলাদা ছিল। সে প্রায় সময়ই অদ্ভুত অদ্ভুত কথা বলতো।
এবং সে সবসময় গম্ভীর থাকত। সেই সাথে সে সবসময় দেয়ালের মধ্যে বিভিন্ন ছবি আঁকত এবং একা একাই কথা বলতো। তো একদিন হঠাৎ করে সে জিলিনকে বলে যে সবাই তো জানে স্বর্গ এবং নরক বলে একটি জায়গা আছে, তবে আমি বলি নরক আছে দুটো, আর দুটোর মধ্যে একটি নরক পৃথিবীর মধ্যেই রয়েছে, যেটা তৈরি করার প্রস্তুতি চলছে। কিন্তু তখন জিলিন শিপার এই সমস্ত কথার কোনো কিছুই বুঝতে পারছিল না। তবে বর্তমানে তার শিপার এই কথাটি মনে পড়ে যায়, আর তার কাছে মনে হতে থাকে জিলিন হয়তো সেই জায়গাটিকেই নরক বলেছে, যে জায়গাতে তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। হয়তো সে কোনো না কোনোভাবে সেই জায়গাটির ব্যাপারে শুনে ফেলেছিল। তো জিলিন এই জাহাজে বসে এসব কথাই চিন্তা করছিল। আর এখন দেখা যায় জাহাজের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। সবাই সবার ভাগ্য মেনে নিয়ে চুপচাপ সেখানে বসে আছে এবং একে অপরের সাথে গল্প করে সময় কাটাচ্ছে। তারা এখানে সবাই সবাইকে বলছিল যে আজকেই হয়তো তাদের জীবনের শেষ দিন, কারণ তাদেরকে হয়তো মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য পুরো কারাগারে যেন একদম হইচই শুরু হয়ে যায়। এমন সময় দেখা যায় অভিজিৎ তার কয়েকজন লোকদেরকে নিয়ে অন্য কয়েকজন কয়েদিদের সাথে কথা বলতে আসছে, যাতে করে সবাই মিলে প্ল্যান করতে পারে যে কি করলে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে। তবে অভিযান এখানে নাটক করছিল, বরং যখন সে দেখতে পায় যে একজন কয়েদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সে সকলের সামনে সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলে। এতে পুরো জাহাজের ভেতর যেন একদম তোলপাড় শুরু হয়ে যায়। কয়েদিরা দুটো গ্রুপে বিভক্ত হয়ে গিয়ে একে অপরের সাথে লড়াই করতে থাকে। এখানে প্রায় প্রত্যেকটি কয়েদি লড়াইয়ে ব্যস্ত ছিল, শুধুমাত্র একজন বয়স্ক কয়েদিকে বাদ দিয়ে। তার নাম ছিল স্ট্যারি। স্ট্যারি এখানে ধর্মচর্চা করছিল এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল, যাতে করে সৃষ্টিকর্তা তাদেরকে এখান থেকে রক্ষা করে। এদিকে লড়াই যখন একদম মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, ঠিক তখনই সেখানে গার্ডরা চলে আসে। আর গার্ডরা এখানে প্রায় চারিদিকে গুলি করতে শুরু করে, যাতে করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। এরপর গার্ডরা এখানে বিশেষ ধরনের একটি গ্রেনেড ছুড়ে মারে, যেটার ভেতর থেকে অদ্ভুত এক ধরনের ধোঁয়া বের হয়। আর এই ধোঁয়ার প্রভাবে দেখা যায় সমস্ত কয়েদিরা অজ্ঞান হয়ে যায় এবং পুরো জাহাজের পরিবেশ আবারও শান্ত হয়ে যায়। এবার পরের দিন সকালে তারা চোখ খুললে দেখতে পায় যে তারা খুবই নির্জন একটি দ্বীপের মধ্যে পৌঁছে গিয়েছে। অফিসাররা এখানে তাদেরকে একটি জায়গাতে বসিয়ে রাখে, আর এখানে তাদের প্রত্যেকের হাতের মধ্যে এক ধরনের হ্যান্ডকাপ লাগানো ছিল, যেগুলোর মধ্যে প্রত্যেকটি কয়েদির আলাদা আলাদা নাম্বার ছিল। এবার কিছুক্ষণ পর তাদেরকে একটি জায়গাতে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর সেখানে অনেক বড় বড় পুলিশ অফিসাররা আসে। সেখানে ওলাফসা এবং মার্থা নামক দুজন অফিসার ছিল। তারা মূলত কয়েদিদেরকে এই জায়গাটি সম্পর্কে বলতে এসেছে। ওলাফসা এখানে একটি স্পিকারের মাধ্যমে তাদের সবাইকে জানায় যে এই জায়গাটির নাম হচ্ছে টেরানোভা। আজকের পর থেকে তাদেরকে এই জায়গাতেই থাকতে হবে। সেই সাথে ওলাফসা এখানে তাদের সবাইকে আরো জানায় যে বর্তমানে পৃথিবীতে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। সেটা হলো কোনো মানুষ যত বড়ই অপরাধ করুক না কেন, তাদেরকে কখনোই মৃত্যুদণ্ড দেয়া যাবে না। কারণ কোনো মানুষ হত্যা করে যদি শাস্তি পায় এবং শাস্তি হিসেবে তাদেরকেই হত্যা করা হয়, তাহলে যারা এই শাস্তি কার্যকর করছে তারাও তো অপরাধী। এই সমস্ত দিক বিবেচনা করে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। আর বর্তমানে কোনো ক্রাইমের সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু এখন পুরো পৃথিবীতে এই নিয়ম চালু করা হয়েছে, তাই দেশের প্রত্যেকটি জেলে এখন কয়েদি দিয়ে ভরে গিয়েছে। এখন এভাবে জেলের ভেতর কয়েদিদেরকে রাখার আর জায়গা হচ্ছে না, তাই এখন কয়েদিদের জন্য এই টেরানোভা জায়গাটিকে তৈরি করা হয়েছে। কিন্তু এই টেরানোভা শুধুমাত্র রাশিয়া তৈরি করেনি, বরং একটি বিশ্ব সংস্থার মাধ্যমে কয়েকটি দেশ মিলে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে তারা ছাড়াও অন্যান্য দেশের কয়েদিদেরকেও নিয়ে আসা হতে পারে। তবে এখানে কয়েদিদেরকে মূলত বন্দী করে রাখা হবে না, তারা থাকবে একদম মুক্ত এবং স্বাধীন। কিন্তু তারপরেও কোনো কয়েদি এই জায়গা ছেড়ে পালাতে পারবে না, কারণ এই জায়গাটি ছিল অনেক দূর দূরান্তের একটি দ্বীপে অবস্থিত। যে দ্বীপ থেকে যদি কেউ পায়ে হেঁটে হেঁটেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সে মারা যাবে। এমনকি যদি কেউ সমুদ্র সাঁতরেও এই জায়গা থেকে পালাতে চায়, তাহলে সমুদ্রের মাঝখানেই তার মৃত্যু হয়ে যাবে, কারণ সমুদ্রের পানি ছিল প্রচন্ড ঠান্ডা। তাই কয়েদিরা শুধুমাত্র এখানে সার্ভাইভ করবে এবং থাকবে, তারা চাইলেও এখান থেকে পালাতে পারবে না। এখন কয়েদিরা এটা নিয়েই দুশ্চিন্তায় ছিল যে তারা এখানে কি খাবে বা খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার পানি বা তারা কোথায় পাবে। কিন্তু এমন সময় তাদেরকে জানানো হয় যে তাদেরকে কয়েক মাস পর পর খাবার পানি দিয়ে যাওয়া হবে। একটি বক্সের মধ্যে তাদের খাবার পানি মজুদ থাকবে, আর তাদেরকে হিসেব নিকেশ করে খাবারগুলো খেতে হবে, কারণ তারা প্রতি 3 মাস পর পর তাদেরকে খাবার দিয়ে যাবে। কিন্তু এর আগেই যদি তাদের খাবার পানি শেষ হয়ে যায়, তাহলে তাদের না খেয়ে মৃত্যুও হতে পারে। তখন তাদের কারোই কিছু করার থাকবে না। তাছাড়া কয়েদিদের উপর সবসময় তাদের নজর থাকবে, কারণ এখানে তাদের উপর নজর রাখার জন্য একটি স্যাটেলাইট সেট করা হয়েছে। তাছাড়া যদি সেখানে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, তাহলে আশেপাশে তাদের জন্য লাল বাটন রয়েছে। সেই বাটনটি মাত্র একজন কয়েদি প্রেস করে একটি নৌকা নিয়ে তাদের কাছে যেতে পারবে।
অর্থাৎ তাদের সাথে যোগাযোগ করে সাহায্য চাইতে পারবে। আর পরবর্তীতে যদি সেখানে গ্রিন লাইট জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে তাদের যে কোনো কমপ্লেনই গ্রহণ করা হয়েছে অথবা তাদের দাবি পাশ করা হয়েছে। যদিও প্রত্যেকটি কয়েদি চুপচাপ এখানে অফিসারদের কথা শুনছিল, কিন্তু অভিযান এখানে প্রচণ্ড রেগে যায়, কারণ তার কাছে এই সমস্ত নিয়মকানুন মোটেও ভালো লাগছিল না। তাই সে সেখানে তার হাতে বিশাল বড় একটি পাথর তুলে নেয় আর সে সোজা সেটা মার্থার দিকে ছুঁড়ে মারে এবং সে তাদের এই সমস্ত নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তবে মার্থা এখানে পাথরের আঘাত থেকে কোনো মতে বেঁচে যায়, আর একজন অফিসার এখানে অভিযানের কর্মকাণ্ডে রেগে গিয়ে সেখানে শুট করে দেয় এবং প্রত্যেকটি কয়েদিদেরকে সাবধান করে দেয় যাতে করে তারা পরবর্তীতে তাদের কোনো নিয়মের বিরুদ্ধে না যায়। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে গেলে মার্থা তাদের সকলকে উদ্দেশ্য করে বলে যে তারা এখানে থাকার জন্য কোনো কয়েদিদেরকে জোর করবে না, এখনো সময় আছে। কোনো কয়েদি যদি এখানে থাকতে না চায় তাহলে তারা তাকে জানাতে পারে, এতে করে তাদেরকে নিয়ে গিয়ে আবারও জেলে ভরে দেওয়া হবে। তবে এসব কথা শুনে কোনো কয়েদি আর জেলে যেতে চাইছিল না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এখানে অন্তত তারা খোলামেলা এবং স্বাধীনভাবে থাকতে পারবে, আর জেলে গেলে তো আবারও তাদেরকে কারাগারে বন্দী থাকতে হবে। তাই জেলের থেকে এখন এই জায়গাটি তাদের কাছে বেশি নিরাপদ মনে হচ্ছিল। তাই মার্থা তার পুরো টিম নিয়ে বোটে ওঠার জন্য রওনা হয়ে যায়। তবে এখানে দেখা যায় যে অফিসাররা এই জায়গা থেকে চলে যাওয়ার আগে সেখানে অনেকগুলো চাবি ফেলে রেখে যায়। এখানে প্রত্যেকটি চাবির মধ্যে কিছু নাম্বার লেখা ছিল, হয়তো এই চাবিগুলো কয়েদিদের হ্যান্ডকাপের চাবি ছিল। আর অফিসাররা যখন এই চাবিগুলো ফেলে সেখান থেকে চলে যায়, ঠিক তখনই কয়েদিরা দৌড়ে এসে এই চাবিগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা এখানে চাবির জন্য একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়। তবে জিলিন এবং শিপা এই সমস্ত ফাইট থেকে দূরে ছিল, তারা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল জায়গাটি ফাঁকা হওয়ার জন্য। আর এই ফাঁকে আশেপাশে যে চাবিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল সেগুলো দিয়েই তারা তাদের হ্যান্ডকাপ খোলা ট্রাই করছিল। এদিকে আমরা স্টার্লিকে দেখতে পাই। স্টার্লিও জিলিনদের মতোই সেখানে চুপচাপ বসেছিল। এদিকে কয়েদিদের মধ্যে চাবির জন্য প্রচণ্ড লড়াই হচ্ছিল, কেউই কাউকে আগে যেতে দিতে চাইছিল না, কারণ গার্ডরা সেখান থেকে চলে যাওয়ার আগে তাদেরকে একটি স্পিকারের মাধ্যমে জানায় যে এই হ্যান্ডকাপের চাবিগুলোর মধ্যেই তারা এখানকার বক্সগুলোকে খুলতে পারবে, যেখানে তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। এজন্যই মূলত কয়েদিরা এখানে চাবির কম্পিটিশনে লেগে যায়, যাতে করে প্রত্যেকেই এখানে আগে নিজের চাবি খুঁজে বের করে বক্স থেকে জিনিসপত্র নিতে পারে। তো এই কয়েদিদের মধ্যে যে কয়েকজন কয়েদি তাদের নিজেদের চাবি পেয়ে গিয়েছিল তারা তখন দৌড়ে গিয়ে একটি বক্স খুলে ফেলে। আর এখানে দেখা যায় সেই বক্সের মধ্যে অনেকগুলো অস্ত্র রাখা ছিল, যেমন হাতুড়ি, কুড়াল, এই ধরনের জিনিসপত্র। এগুলো পেয়ে কয়েদিরা যেন আরো খুশি হয়ে যায়, আর তারা সেই অস্ত্রগুলো নিয়েই ভিড়ের মধ্যে দৌড়ে এসে সবার উপর হামলা করতে থাকে। মূলত অফিসাররা এটা ইচ্ছে করেই করেছিল, যাতে করে কয়েদিরা নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে মেরে ফেলে। এবার আমরা সেখানে আলী নামক একজন কয়েদিকে দেখতে পাই। সে এবং তার টিমই মূলত সবার আগে নিজেদের চাবি খুঁজে পেয়েছিল, যার কারণে তারাই সেই বক্স থেকে বেশিরভাগ অস্ত্র নিয়ে নেয়। আর এখানকার সমস্ত পরিস্থিতি চলে আসে তাদের নিয়ন্ত্রণে। তাদের কাছে অস্ত্র থাকার কারণে সবাই তাদেরকেই ভয় পেতে শুরু করে, ফলে আলী এবং তার টিমই এখানকার পুরো জায়গাটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর আলী সিদ্ধান্ত নেয় যে এখানে যে একটি নৌকা রয়েছে সে সেই নৌকার মাধ্যমে এখান থেকে পালিয়ে যেতে চায়। সে তখন সেখানকার একটি বক্সের মধ্য থেকে কিছু ভালো কাপড় পায়, যেগুলো সে পরে নেয়। এরপর সে সবার মধ্যে স্ট্যারি নামক একজন বয়স্ক লোককে বাছাই করে নেয় এবং বলে স্ট্যারি তাকে নৌকা চালিয়ে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করবে, কারণ এই নৌকাটি এখানকার একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে পালানো সম্ভব। আর এই নৌকার মধ্যে বেশি মানুষ ধরবে না, তাই আলী শুধুমাত্র স্ট্যারিকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাইছিল। কিন্তু এতে করে দেখা যায় সমস্ত কয়েদিরা এখানে আলীর উপর রেগে যায়, এমনকি আলীর টিম মেম্বাররাও তার বিরুদ্ধে চলে যায়। তাই সবাই মিলে তখন আলীর উপর হামলা শুরু করে দেয়। এতে করে আবারও সকলের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়। সবাই এখানে একে অপরকে সমুদ্রের কিনারায় থাকা পাথরগুলোর মাধ্যমে অ্যাটাক করছিল। আর এখানে দেখতে দেখতেই প্রায় 10 জন কয়েদি মারা যায়। এখানে আবার মরেট নামক একজন কয়েদি একটি পাথর নিয়ে আলীর উপর হামলা করে দেয়। অন্যদিকে আমরা অভিযানকে দেখতে পাই। অভিযানও একটি পাথর দিয়ে এখানে স্ট্যারির উপর প্রচন্ড জোরে জোরে আঘাত করতে থাকে। অন্যদিকে সুযোগ পেয়ে 3 জন কয়েদি সেই নৌকাটিতে উঠে যায় এবং তাড়াহুড়ো করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে করে তারা সমুদ্রের একটি স্রোতের মধ্যে পড়ে যায়, যার ফলে দেখা যায় বোটটি সেখানে উল্টে গেলে তারা সবাই পানির নিচে ডুবে যায়। সেখানে প্রচন্ড স্রোত থাকার কারণে কেউই আর পানি থেকে উঠে আসতে পারে না, যার ফলে সেখানেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে বেশ কিছু কয়েদি সেই বক্সগুলোর কাছে চলে যায়, যেখানে অফিসাররা তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছে। তারা এখানে সুযোগ পেয়ে প্রত্যেকেই নিজেদের মতো করে পোশাক এবং জুতো নিয়ে নেয়, এমনকি নিজেদের মতো করে সেখানকার খাবারগুলো এনজয় করতে থাকে। এদিকে দেখা যায় অভিজিৎ তার নিজের হ্যান্ডকাপ খোলার চাবিটি খুঁজে পায়নি, যার ফলে তার হাতে এখনো হ্যান্ডকাপ ছিল। এজন্য সে একজন কয়েদির সাহায্য নেয়
এবং সেখানকার একটি বিশেষ জিনিস দিয়ে তার হ্যান্ডকাপটিকে সে কোনো মতে খুলে ফেলে। অন্যদিকে আমরা জিলিন এবং সিপাকে দেখতে পাই তারা দুজন মিলেও কোনো মতে তাদের জন্য দুটো পোশাক এবং 2 জোড়া জুতোর ব্যবস্থা করে ফেলে আর একটি কার্টুনের মধ্যে সেখান থেকে বেশ কিছু খাবার নিয়ে নেয়। এরপর তারা সেই জায়গা থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছিল, কারণ এই জায়গাতে যে কোনো সময় আবার লড়াই শুরু হয়ে যেতে পারে। আর এখানে জিলিন সিপাকে বলছিল যে অফিসাররা এখানে তাদেরকে যে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছে সেগুলো একটানা 3 মাস যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই, কারণ এখানে এতগুলো কয়েদির জন্য পর্যাপ্ত পরিমাণ জিনিসই ছিল না। তার উপর আবার এখানে সবকিছু মিলে যেভাবে লড়াই চলছে সেই হিসেবে এই জিনিসগুলো 1 মাস যায় কিনা সেটারও সন্দেহ রয়েছে। এবার জিলিন এখানে ভাবছিল যে সে যদি এখানে থাকে তাহলে সে বেঁচে থাকবে কিনা এটার সন্দেহ রয়েছে, কারণ এখানে যে কোনো কয়েদি যে কোনো সময়ে যে কাউকে মেরে ফেলতে পারে। তাই সে একটি ব্যাগের মধ্যে নিজের জন্য বেশ কিছু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় আর সে সকলকে ফেলে সেই জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে মনে মনে পরিকল্পনা করে যে যেভাবেই হোক সেই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। তাই সে তার এই উদ্দেশ্য নিয়ে তার ব্যাগটি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম যে সে কতটা কষ্ট করে চলতে চলতে সার্ভাইভ করছে। এবার দেখা যায় জিলিন প্রথমে অনেক উঁচু একটি পাহাড়ের উপর দিয়ে হাঁটছিল। আসলে এই পুরো দ্বীপটি উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, তাই পাহাড়ের রাস্তাগুলো অতিক্রম করা অনেক বেশি কষ্টকর ছিল। যদিও সবুজ ঘাসের পাহাড়গুলো জিলিন প্রথমে বেশ ভালোভাবেই পার করতে পারছিল, কিন্তু যখনই সে বরফের এলাকাতে পৌঁছে যায় তখন তার জন্য এই রাস্তাগুলো অতিক্রম করা অনেক কষ্টসাধ্য ছিল, কারণ বরফের জন্য পাহাড়ের প্রত্যেকটি জায়গায় অনেক পিচ্ছিল ছিল। এবার পথ চলতে চলতে জিলিন অনেক ক্লান্ত হয়ে একটি জায়গাতে বসে পড়ে। এখন যেন সে তার মনোবল সম্পূর্ণরূপেই হারিয়ে ফেলেছিল। তাই সে তখন তার পকেটে লুকিয়ে রাখা একটি ছবি বের করে, যেখানে একজন মহিলা এবং তার সঙ্গে 2টো বাচ্চাকে দেখা যাচ্ছিল। মূলত এরাই ছিল জিলিনের পরিবার, তার ওয়াইফ এবং তার সন্তানেরা, যাদেরকে জিলিন প্রচন্ড ভালোবাসত। জিলিন তখন তার পরিবারের ছবিটি তার বুকে জড়িয়ে নিয়ে অনেক মন খারাপ করছিল এবং নিজেই নিজেকে বলছিল তার পরিবারের জন্য তাকে বাঁচতে হবে। সে অন্তত মৃত্যুর আগে তার পরিবারকে শেষবারের মতো দেখতে চায়। আর এই ছবিটি দেখতে দেখতে জিলিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এরপর জিলিন ছবিটিকে বুকে জড়িয়ে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটা সে নিজেও বুঝতে পারেনি। আর প্রায় অনেক সময় পর যখন তার ঘুম ভাঙে তখন সে আশেপাশে বেশ কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। এরপর যখনই সে সামনে তাকায় তখন সে দেখতে পায় সেখানে বেশ কিছু বড় বড় ইঁদুর এসেছে। আর জিলিন সেখানে তার ব্যাগের মধ্যে যে খাবারগুলো রেখেছিল ইঁদুরগুলো সেই খাবারগুলো খেয়ে একদম শেষ করে দিয়েছে। সেখানে তার নিজের জন্য শুধুমাত্র আর অল্প কিছু খাবার ছিল। জিলিনের এতে অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তাকে এই দ্বীপের মধ্যে কতদিন সার্ভাইভ করতে হবে সেটা সে নিজেও জানে না। তার উপর আবার এখন তার খাবারগুলোও নষ্ট হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ পর দেখা যায় জিলিনের সেখানে অনেক ঠান্ডা লাগছিল, তাই জিলিন সেখানে কোনো মতে আগুন জ্বালানোর ব্যবস্থা করে ফেলে। কিন্তু এমন সময় সেখানে আবার বৃষ্টি পড়তে শুরু করে, তাই জিলিন তখন আগুনের উপরে একটি পাত্র রেখে দেয় আর সেটার মধ্যে সে বৃষ্টির পানিগুলো জমাতে শুরু করে। এমনকি সেই পাত্রের নিচে আগুন থাকার কারণে পানিগুলো আস্তে আস্তে গরম হতে থাকে, যেটা জিলিন নিজের শরীরকে গরম করার কাজে লাগাবে। এদিকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য জিলিন একটি পাথরের নিচে আশ্রয় নিয়েছিল। এবার কিছুক্ষণ পরেই যখন বৃষ্টি থেমে যায় তখন জিলিন সেখানে কিছু শিকার করার সিদ্ধান্ত নেয় আর সে অনেক কষ্ট করে একটি পাখি শিকার করে ফেলে। এরপর সে পাখিটিকে আগুন জ্বালিয়ে সেখানে রান্না করে। আর সে যখনই সেখানে বসে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সেখানে একজন কয়েদি চলে আসে। আর এই কয়েদি আসলে আর কেউ ছিল না, বরং এটা ছিল শিপা। শিপা জিলিনকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তো শিপা এখানে লুকিয়ে লুকিয়ে জিলিনের চাকুটি চুরি করার চেষ্টা করছিল, কিন্তু জিলিন এটা দেখতে পেয়ে তার কাছ থেকে চাকুটি ফিরিয়ে নেয়। এবার শিপা এখানে জিলিনকে বলে যে সে কেন তাকে ফেলে রেখে চলে এসেছে, তাকে সঙ্গে নিয়েই তো সে পালাতে পারত। শিপা তখন জিলিনের কাছে একটু মাংস খেতে চায় আর এর বিনিময়ে সে তাকে 1 প্যাকেট লবণ দেয়। জিলিন তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা একসঙ্গে বসে মাংস খায় আর এখানে তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা একসাথেই সার্ভাইভ করবে এবং একসাথেই এই জায়গা থেকে পালিয়ে যাবে। তো কিছুক্ষণ পর শিপা পাহাড়ের উপর থেকে কিছু লাকড়ি আনতে যায় আগুন জ্বালানোর জন্য, কারণ সেখানে প্রচন্ড ঠান্ডা ছিল। তবে এমন সময় শিপা জিলিনের পরিবারের সেই ছবিটি দেখতে পায়, যেখানে জিলিনের ওয়াইফও ছিল। শিপা আবার মেয়েদের প্রতি খুবই দুর্বল ছিল, তাই সে এখানে জিলিনের ওয়াইফকে দেখে তার দিকে ফ্লাই কিস ছুড়ে দেয়। এরপর শিপা সোজা গিয়ে নদীর কিনারায় দাঁড়ায় আর সে জিলিনকে বলে যে তার প্রায় সময় ইচ্ছে করে পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু এই কাজটি করতে কখনোই তার সাহস হয়ে ওঠে না। শিপা তখন জিলিনের কাছে জানতে চায় যে সে কেন নিজেকে শেষ করে দিচ্ছে না। একথা শুনে জিলিনের অনেক মন খারাপ হয়ে যায়। জিলিন তখন শিপাকে বলে যে তার 2টো সন্তান ছিল আর তার অনেক ভালো একজন স্ত্রী ছিল,
কিন্তু এখন তারা কেউই বেঁচে নেই, তিনজনই মারা গিয়েছে। তাই জিলিনের জীবনের শেষ ইচ্ছে হচ্ছে তাদের কবরের পাশেই দাফন হওয়া, যার কারণে সে যদি এখানেই মরে যায় তাহলে তার এই ইচ্ছে কখনোই পূরণ হবে না। সে মৃত্যুর পর অন্তত তার পরিবারের কাছে থাকতে চায়। এসব কথা বলতে বলতে তারা দুজনেই একদম চুপ হয়ে যায়। এরপর জিলিন এবং শিপা একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমোতে যায়। আর জিলিন যখনই ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে শিপা তার পরিবারের ছবিটি চুরি করেছে, আর সে তার ওয়াইফকে দেখে খুবই জঘন্য কাজ করছে। জিলিন এতে প্রচন্ড রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে শিপাকে মারতে শুরু করে। সে তাকে প্রচন্ড জোরে আঘাত করে একদম নিচে ফেলে দেয়। তবে শিপা মারা যায় না, কারণ সে পাহাড়ের একটি নরম জায়গাতে পড়েছিল। তবে কিছুক্ষণ পরেই জিলিনের কাছে মনে হয় যে শিপার মানসিক সমস্যা রয়েছে। তাই সে জিলিনের সঙ্গে আবারও এখানে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা এখন এমন একটি জায়গাতে রয়েছে যেখানে যত বেশি সঙ্গী থাকবে ততই ভালো। এতে সার্ভাইভ করা কিছুটা সহজ হতে পারে। এরপর শিপা সেখানকার আশেপাশে বিভিন্ন জিনিসপত্র খুঁজছিল, যদি সেটা তাদের কোনো কাজে লেগে যায়। আর জিলিন সমুদ্রের পানিতে মাছ ধরার চেষ্টা করছিল, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না। এদিকে শিপা সেখানে একটি মাছ পেয়ে যায়, তবে এই মাছটি ছিল এক ধরনের জেলিফিশ, যেটা দেখে শিপা ভয় পেয়ে গিয়ে মাছটিকে ছেড়ে দেয়। আর এভাবে অনেক সময় চেষ্টা করার পরও তারা কোনো মাছে ধরতে পারে না। এবার জিলিন যখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল ঠিক তখনই সে পাহাড়ের মাঝখানে একটি বিমানের কিছু অংশ দেখতে পায়। আর তার কাছে মনে হতে থাকে যে যদি এখানে বিমানের কোনো অংশ থাকে তাহলে বিমানটিরও থাকার কথা, কারণ হয়তো বিমানটি এখানে ক্র্যাশ হয়ে গিয়েছিল। তাই সে শিপাকে নিয়ে সেই জায়গা থেকে অনেকটা দূরে চলে যায়, যাতে করে আশেপাশের সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। আর কিছুদূর যাওয়ার পরে জিলিন দেখতে পায় যে সত্যি সত্যি সেখানে পুরো বিমানটিই রয়েছে। এটা দেখে তার মনে যেন এক আশার আলো জেগে ওঠে, কারণ জিলিন আসলে একসময় একজন দক্ষ পাইলট ছিল। তাই যদি সে কোনো মতে বিমানটিকে কিছুটা ঠিক করে নিতে পারে তাহলে তার এই বিমানটির মাধ্যমে এই দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে পারবে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিমানটি মূলত বরফের পাহাড়ের ভেতরে ঢুকেছিল। তাই তাদের দুজনের পক্ষে বিমানটিকে টেনে বের করে নিয়ে আসাটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ বিমানটি বেশ বড় এবং ভারী ছিল। এজন্য তারা দুজন এখানে সিদ্ধান্ত নেয় যে আপাতত তারা তাদের আশ্রয়স্থলে ফিরে যাবে, আর সেখানে বসে একটি ভালো প্ল্যান করবে। এবার জিলিন এবং শিপা তাদের আশ্রয়স্থলে ফিরে আসার পর সেখানে একটি ম্যাচের সাহায্যে আগুন জ্বালায়, যেটা সে টেরানোভা কারাগার থেকে নিয়ে এসেছিল। কিন্তু সেই ম্যাচের মাধ্যমে আগুন জ্বালানোর পরে জিলিন বুঝতে পারে যে ম্যাচের মধ্যে এমন কিছু ব্যবহার করা হয়েছে যেটার জন্য এখানে বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে, যার কারণে এখানে তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তাই সে দ্রুত সেখান থেকে সরে আসে এবং শিপাকেও ডাকতে থাকে। কিন্তু শিপা এখানে গভীর ঘুমে মগ্ন ছিল, তাই সে তখন শিপাকে সেই জায়গা থেকে টেনে দূরে নিয়ে আসে। কিন্তু জিলিন এখানে অনেক সময় চেষ্টা করলেও শিপার জ্ঞান ফিরে আসছিল না। জিলিন এতে অনেক ভয় পেয়ে যায়। আসলে তাদের কাছে প্রায় অনেক সময় ধরে আগুন ছিল না, তাছাড়া এখানে তুষারপাতও শুরু হয়ে গিয়েছিল। তাই শিপার ঠান্ডায় একদম অজ্ঞান হয়ে গিয়েছে। তবে কিছুক্ষণ পর শিপার জ্ঞান ফিরে আসলে শিপা জিলিনকে জানায় যে সে হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, তার অনেক কষ্ট হচ্ছে। এসব শুনে জিলিনের অনেক মায়া হয় যে সে শিপাকে নিয়ে এখন আবারও তাদের কারাগারে ফিরে যাবে, আর সেখান থেকে কিছু কলে এবং আগুন জ্বালানোর জিনিসপত্র খুঁজে আনার চেষ্টা করবে। তাই তারা দুজন মিলে আবারও রওনা হয়ে যায় সেই কারাগারের উদ্দেশ্যে, যেখানে আরো অনেক কয়েদিরা ছিল। কারাগারে এসে তারা কোনো মতে বাকি কয়েদিদের সঙ্গে মিশে যায়। কেউ বুঝতেই পারে না যে তারা এখান থেকে পালিয়েছিল। তবে এখন এই কারাগারের পরিস্থিতি আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বর্তমানে এই পুরো কারাগারটিকে নিয়ন্ত্রণ করছিল ওবেজেন এবং তার সঙ্গীরা। সেখানে কয়েদিদের জন্য যত খাবার পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেই সব কিছুর উপরেই ওবেজেন এবং তার সঙ্গীরা দখল নিয়ে নিয়েছিল। এমনকি তারা এখন এই পুরো জায়গাটিকে একটি কারাগারের মতোই পরিচালনা করছিল। সেই সাথে ওবেজেন এখানে নিজেকে এখানকার গভর্নর বলে দাবি করছিল, কারণ তার আগে থেকেই স্বপ্ন ছিল একটি জেল পরিচালনা করার। ওবেজেন এবং তার সঙ্গীরা এখানে লোহার কিছু বেড়া দিয়ে সমস্ত জায়গা বন্ধ করে দিয়েছে, আর এখানকার প্রত্যেকটি কয়েদিকে সেখানে আটকে রেখেছে। তাই কয়েদিরা যখন খুশি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে না। ওবেজেন যখন তাদেরকে যেতে দেয় তখনই যেতে পারে। সেখানে আবার তারা একটি ওয়াচ টাওয়ারও তৈরি করে ফেলেছিল, যেখানে দাঁড়িয়ে ওবেজেনের লোকেরা প্রত্যেকটি কয়েদির উপর নজর রাখত। বিশেষ করে অ্যাস্টনের প্রত্যেকটি কয়েদির দিকে এমনভাবে লক্ষ্য করত যাতে কোনো কয়েদি এখানে ওবেজেনের আদেশ অমান্য না করে। ওবেজেন সারাদিনে মাত্র কিছু সময়ের জন্য কয়েদিদেরকে বাহিরে বের হতে দেয়। তবে যখন কয়েদিদের আবারও নিজেদের সেলের ভেতরে ঢোকার সময় হয় তখন তাদের সবাইকে কম্পিটিশন করে সেলের মধ্যে ঢুকতে হয়, কারণ সেলে ঢুকতে ঢুকতে যদি কেউ শেষে থেকে যায় তাহলে ওবেজেন এবং তার লোকেরা তাকে সেখানে মেরে ফেলে। এসব কিছু দেখে জিলিন এবং শিপা অনেক ভয় পেয়ে যায়, আর তারা বুঝতে পারে যে এখানে তাদের খুব বেশি সময় থাকাটা ঠিক হবে না।
তাই তারা কোনো মতে সকলের চোখকে ফাঁকি দিয়ে সেই কয়লার স্তূপের কাছে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো কয়লার বস্তা রাখা ছিল। তারা তখন কোনো মতে সেই জায়গা থেকে কয়লা চুরি করে ফেলে, আর আগুন জ্বালানোর জন্য যা কিছু প্রয়োজন সেগুলো তারা কোনো মতে ম্যানেজ করে ফেলে। তবে এত বেশি ঠান্ডা পথ এত সময় ধরে অতিক্রম করার ফলে তারা দুজনেই যেন বরফে জমে যাচ্ছিল। তাই তারা কারাগার থেকে কিছুটা দূরে একটি জায়গাতে আগুন জ্বালায়, আর কিছু সময়ের জন্য সেখানে বিশ্রাম নিতে গিয়ে তারা সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই কিছু আওয়াজ পেয়ে শিবার ঘুম ভেঙে যায়, আর যখনই সে সামনের দিকে তাকায় তখন সে দেখতে পায় কিছুক্ষণ আগে যেই কয়েদিকে মেরে ফেলা হয়েছিল সেই কয়েদিকে কাঁধে নিয়ে অভিযানের লোকেরা তাদের দিকে আসছে, কারণ তারা সেই কয়েদিকে এখন রান্না করবে। অর্থাৎ তারা এখন মানুষের মাংস খাওয়ার মতো জঘন্য কাজ করছে। এসব দেখে শিপা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে একটি পাথরের পেছনে লুকোনোর চেষ্টা করে, কিন্তু জিলিন তখনও ঘুমিয়েছিল। তাই শিপা তখন আবারও দৌড়ে জিলিনের কাছে আসে, আর সে তাকে সেই জায়গা থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু জিলিনের শরীর এখানে এতটাই খারাপ ছিল যে জিলিন নড়ার মতো শক্তি পাচ্ছিল না। এতে করে অভিযান এবং তার লোকেরা তাদেরকে দেখে ফেলে, আর তারা সঙ্গে সঙ্গে তাদের দুজনকে ধরে কারাগারে নিয়ে যায়। এরপর অভিযান এখানে তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে যে এই দুজনের শাস্তি তো আরো কঠোর থেকে কঠোরতর হওয়া উচিত, কারণ এরা তাদের মজুতকৃত জিনিস চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাই সে সবার কাছে জানতে চায় যে তাদেরকে কি শাস্তি দেয়া যায়। এখানে অভিযানের টিমে ইয়াকুত নামক সেই কয়েদিটি ছিল, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে এখানে জিলিন এবং শিবাকে বাঁচানোর চেষ্টা করছিল। তাই সে অভিযানকে বলে যে জাহাজের ভেতর কয়েদিদের মধ্যে যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে জিলিন এবং শিবা অভিযানের পক্ষেই লড়েছিল। তাই তাদেরকে এভাবে মেরে ফেলাটা ঠিক হবে না। হয়তো তারা পরিস্থিতির শিকার হয়ে কিছু জিনিস চুরি করার চেষ্টা করেছিল। কিন্তু এখানে অ্যাস্ট্রোনেট তখন অভিযানকে বলে তোর কি ওদের জন্য খুব মায়া হচ্ছে? তাহলে ওদের সঙ্গে তোকেও মরতে হবে। এই বলে অ্যাস্ট্রোনেট তাকে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়াকুত এতে রেগে গিয়ে তাকেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তবে এতে করে অভিযানের সমস্ত লোকেরা ইয়াকুতের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, আর তারা সবাই মিলে তখন ইয়াকুতকেও মারতে শুরু করে। যদিও ইয়াকুত তাদের সবার কাছে বারবার ক্ষমা চাইছিল, কিন্তু তারা সবাই তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। এরপর দেখা যায় অভিযান শিবা এবং জিলিনকে তার তৈরি কারাগারে বন্দি করে ফেলে, আর তাদের সঙ্গে ইয়াকুতকেও কারাগারে ঢুকিয়ে দেয়। অর্থাৎ আজ থেকে ইয়াকুত অভিযানের টিমের সদস্য নয়। এবার দেখা যায় অভিযান কিছুক্ষণের জন্য সমস্ত কয়েদিদেরকে বাইরে বের হতে বলে এবং তাদেরকে আশেপাশে ঘুরে বেড়ানোর সুযোগ দেয়। আর কিছুক্ষণ পরেই যখন ভেতরে ঢোকার সময় হয় তখন অ্যাস্ট্রোনেট চিৎকার করে সবাইকে ভেতরে ঢুকে যেতে বলে। সবাই এতে ভয়ে পাগলের মতো ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল, কারণ তা না হলে তাদেরকে মরতে হতে পারে। কিন্তু এখানে দেখা যায় জিলিন এখানে চুপচাপ দাঁড়িয়েছিল। তাই শিবা তখন জিলিনকে নেওয়ার জন্য আবারও ফিরে আসে, আর সে তাকে দ্রুত কোনো মতে টেনে ভেতরে নিয়ে যায়। এভাবে সবার শেষে যেই কয়েদি থেকে যায় সেই কয়েদিকে অভিযানের লোকেরা একটি কাঠের সঙ্গে বেঁধে ফেলে, আর তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত করা হয়। তবে সেই কয়েদি এখানে তার জীবনের শেষ ইচ্ছে হিসেবে একটু পানি খেতে চায়। এটা দেখে শিবার অনেক মায়া হয়। শিবা তখন তার জন্য একটু পানি নিয়ে এসে তাকে যত্ন করে খাইয়ে দেয়, আর এর কিছুক্ষণের মধ্যেই তাকে মেরে ফেলা হয়। এবার আমরা জিলিন এবং সেখানকার বাকি কয়েদিদেরকে দেখতে পাই। অভিযানের অত্যাচারে এখানে সবাই অনেক অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারা প্রতিটি মুহূর্তে তাদের জীবন নিয়ে অনেক বেশি আতঙ্কে ছিল। তাই এখানে জিলিন এবং কয়েকজন কয়েদি মিলে সিদ্ধান্ত নেয় যে যত তাড়াতাড়ি সম্ভব তারা অভিযানের বিরুদ্ধে লড়াই করবে, কারণ এভাবে চুপ করে থাকলে এক এক করে তাদের সবাইকেই মরতে হবে। কিন্তু কয়েকজন কয়েদি এখানে ভীষণ ভয় পাচ্ছিল। তারা কোনোভাবেই অভিযানের বিরুদ্ধে লড়তে চাইছিল না। কিন্তু এখানে শার্ম নামক একজন কয়েদি বলে যে এখনই তাদের রুখে দাঁড়ানোর সময়। যদি তারা বাঁচতে চায় তাহলে তাদেরকে লড়তে হবে, তা না হলে এমনিতেও তাদের মৃত্যু নিশ্চিত। এবার পরের দিন সকালে আমরা টম নামক একজন কয়েদিকে দেখতে পাই, যে কিনা ছিল অভিযানের লোক। সে এখানে অ্যাস্ট্রোনেটকে একটি ট্র্যাপ তৈরি করে দেখাচ্ছিল, যেটা ছিল অনেকটা বাটন সিস্টেমের মতো। যদি তাদের জিনিসপত্র কেউ চুরি করতে আসে আর সেই বাটনটির উপর পা দিয়ে ফেলে তাহলে সেখানকার একটি দরজা খুলে যাবে, আর তারা নিচে পড়ে গেলে তাদের গলার মধ্যে একটি ধারালো লোহা ঢুকে যাবে। এভাবে তারা যে কোনো চোরকে সহজেই ধরতে পারবে। এবার সেদিন যখন আবারও কয়েদিদেরকে আশেপাশে ঘোরার জন্য ছেড়ে দেওয়া হয় তার কিছুক্ষণ পর অ্যাস্ট্রোনেট তাদের সবাইকে চিৎকার করে আদেশ করে। সে বলে খেলা আবারও শুরু করা হোক, অর্থাৎ সে তাদের সবাইকে দ্রুত দৌড়ে আবারও তাদের কারাগারে ফিরতে বলে। কিন্তু এবার দেখা যায় পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন, কারণ যখন অ্যাস্ট্রোনেট এখানে অর্ডার করে ঠিক তখন শুধুমাত্র দুজন কয়েদি দৌড়ে ভেতরে চলে যায়, আর জিলিন সহ বাকি কয়েদিরা সেখানেই দাঁড়িয়ে থাকে। অ্যাস্ট্রোনেট চিৎকার করে বারবার তাদেরকে ভেতরে যেতে বলছিল, এমনকি তাদেরকে মেরে ফেলারও হুমকি দিচ্ছিল। কিন্তু এতে করে কোনো লাভই হয় না। একজন কয়েদি এক পাও পিছিয়ে যায় না। এমন সময় দেখা যায় ইয়াকুত একটি পাথর নিয়ে সামনে এগিয়ে আসে। সেটা দূর থেকে অ্যাস্ট্রোনেটের দিকে ছুঁড়ে মারলে দেখা যায়
সমস্ত কয়েদিরাও এখানে একসঙ্গে প্রতিবাদ করতে শুরু করে আর সে ভয় পেয়ে সেখানে একদম চুপ হয়ে যায়। তো এভাবে যখন প্রত্যেকটি কয়েদি নিজেদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করছিল, ঠিক তখনই জিলিন সেখানে সুযোগ পেয়ে অভিজিনের কাছে আসে। অভিজিনও এখানে ভয় পেয়ে কয়েদিদের কাছ থেকে দূরেই দাঁড়িয়েছিল। জিলিন তখন তাকে এখানে একটি প্রস্তাব দেয়। সে তাকে বলে, আমরা তোমাদের কিছু করব না যদি তুমি আমাদেরকে এখানকার নৌকা ব্যবহার করতে দাও, কারণ আমি একটি বিমান খুঁজে পেয়েছি যেটার মাধ্যমে আমরা এই জায়গা থেকে পালিয়ে যেতে পারবো। এতে করে আমরা সবাই মুক্ত হয়ে যাব। তাই যদি তুমি আমাকে এখানকার বোটে নিয়ে সেই বিমানটি উদ্ধার করতে যেতে দাও, তাহলে আমি তোমাকেও বাঁচাবো, কিন্তু আমার সঙ্গে আরো কয়েকজনকে যেতে দিতে হবে, কারণ বিমানটি একটি বরফের পাহাড়ের মাঝখানে আটকা পড়ে আছে। কিন্তু অভিজিন জানতে চায় যে বিমানটি চালাবে কি। জিলিন তখন বলে সে চালাবে। অভিজিন তখন তার কথায় রাজি হয়ে তাকে নৌকা প্রস্তুত করে দেয়। জিলিন তখন তার সঙ্গে কয়েকজন কয়েদিকে নিয়ে নৌকাটিতে চড়ে বেরিয়ে পড়ে। এদিকে অভিজিনের জিলিনের কথায় সন্দেহ হচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল যে জিলিন তাকে মিথ্যে বলেছে, হয়তো সেই নৌকা নিয়ে পালিয়ে যেতে চাইছে। তবে এমন সময় অভিজিন একজনের কাছ থেকে জানতে পারে যে জিলিন আসলে সত্যি সত্যি একজন দক্ষ পাইলট ছিল, কিন্তু একদিন একটি বিমান দুর্ঘটনায় তার পুরো পরিবার শেষ হয়ে যায়। তার ওয়াইফ এবং সন্তানেরা মারা যায়। তবে পরবর্তীতে তারা জানতে পারে যে বিমান নিয়ন্ত্রণের দায়িত্বে যারা ছিল তাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তাই জিলিন তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে একটি বন্দুক নিয়ে এয়ারপোর্টে চলে যায়। আর সেই বিমান নিয়ন্ত্রণের দায়িত্বে যারা যারা ছিল সে তাদেরকে সেখানে গুলি করে মেরে ফেলে। এজন্যই মূলত তাকে পরবর্তীতে কারাগারে নিয়ে আসা হয়েছিল আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এসব শুনে অভিজিনের কাছে মনে হয় যে জিলিনের হয়তো মানসিক সমস্যা আছে। তবে অভিজিন এখানে জিলিনকে ধোঁকা দেয়। জিলিনের চলে যাওয়ার পর সে তার লোকদেরকে নিয়ে আবারও এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেয়। সে এখানে সবাইকে চিৎকার করে বলে গেম আবারও শুরু হচ্ছে, তাই সবাই যেন আবারও দ্রুত কারাগারে দৌড়ে চলে যায়। কিন্তু ইয়াকুতের প্রতিবাদ জানিয়ে সামনে এগিয়ে আসে। এতে করে সেখানে অভিজিন এবং তার লোকেরা তার উপর হামলা করে তাকে মেরে ফেলে, যার ফলে সেখানে বাকি কয়েদিরা অনেক ক্ষিপ্ত হয়ে যায়। আর এখানে দুটো গ্রুপের মধ্যে বিশাল বড় এক লড়াই শুরু হয়ে যায়। এই লড়াই অভিজিন বেশ কয়েকজনকে মেরে ফেলে। আর সে আবারও চিৎকার করে বলে গেম শুরু হলো। এতে করে বাকি কয়েদিরা আবারও ভয় পেয়ে দৌড়ে কারাগারের দিকে যেতে থাকে। অন্যদিকে জিলিন যখন তার সঙ্গীদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল, তখন মাঝ সমুদ্রে অনেক বেশি স্রোত থাকার কারণে একজন কয়েদি পানিতে পড়ে যায়। তবে জিলিন এবং তার বাকি সঙ্গীরা কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় তারা সবাই নৌকা নিয়ে সেই সিগন্যালটির কাছে পৌঁছয়, যেখানে একটি রেড বাটন ছিল, যেটার মাধ্যমে তারা সাহায্য চাইতে পারবে। আসলে তারা কারাগারের মেইন অফিসে জানাতে চাইছিল যে অভিজিন এখানে কয়েদিদের উপর কতটা অত্যাচার করছে, যাতে করে তারা কিছু একটা ব্যবস্থা করে। যদিও জিলিন চাইলে তার এই সঙ্গীদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু তার বাকি কয়েদিদেরকে নিয়েও অনেক দুশ্চিন্তা ছিল, কারণ সে জানত যে সুযোগ পেলেই অভিজিন তাদের উপর অত্যাচার করবে। কিন্তু এখানে আসার পর তারা দেখতে পায় যে এখানকার রেড বাটনটিও নষ্ট হয়ে গিয়েছে। তাই মেইন অফিসে সাহায্য চাওয়ার মতো আর কোনো উপায় ছিল না। এজন্য জিলিন তার সঙ্গীদেরকে নিয়ে আবারও সেই কারাগারে ফিরে আসে। আর এমন সময় তাদের কাছে অভিযান আসলে জিলিন তাকে বলে যে সে মেইন অফিসে সিগন্যাল পাঠিয়ে দিয়েছে, খুব শীঘ্রই তাদেরকে খাবার পাঠানো হবে। আসলে এখন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না, তাই এখানকার পরিস্থিতি এতটা ভয়ানক হয়ে উঠেছিল। কিন্তু অভিযান এখানে জিলিনের কথা বিশ্বাস করে না, কারণ যদি এটা মেইন অফিস থেকে অ্যাপ্রুভ করা হতো তাহলে সেখানে গ্রিন লাইট জ্বলত। এবার অভিযান এখানে আবারও তার নিয়ন্ত্রণ চালানোর চেষ্টা করছিল। আর অভিযানের লোকেরা এখানে জিলিনকে নিয়ে মজা করছিল। তারা প্লেন চালিয়ে চালিয়ে তাকে ব্যঙ্গ করে দেখাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় অভিযানের পেছন থেকে টম এসে তাকে সেখানেই মেরে ফেলে, যে কিনা এতদিন তারই দলের লোক ছিল। কিন্তু সে কখনোই অভিযানকে পছন্দ করত না। এরপর দেখা যায় অভিযানের নিজের টিমের মধ্যেই ঝামেলা শুরু হয়ে যায়। যারা যারা ন্যায়ের পক্ষে ছিল তারা এখানে অভিযানের প্রত্যেকটি খারাপ লোককে মেরে ফেলতে থাকে। এদিকে দেখা যায় অ্যাস্ট্রোনেট কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করছিল। আর অন্যদিকে অভিযানের পুরো টিম ভেঙে যাওয়ার ফলে কয়েদিরা যেন আবারও মুক্ত হয়ে যায়। এবার আমরা জিলিন এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই। সবাই এখানে জিলিনের কাছে জানতে চাইছিল যে এখন তাদের কি করা উচিত। জিলিন তখন তার সঙ্গীদেরকে বলে, সমস্ত বন্দি কয়েদিদেরকে মুক্ত করে দাও। আর আমাদের জন্য হয়তো খাবার অলরেডি পাঠানো হয়েছে, কারণ সেখানকার লাইটের ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে, সবুজ বাতি জ্বলেনি এ কারণে, কিন্তু আমাদের সিগন্যাল ঠিকই পৌঁছে গিয়েছে। তবে জিলিনের কথা এখানে কারোই বিশ্বাস হচ্ছিল না। এমন সময় একজন কয়েদি এখানে বলে, আমাদের খাবারের কি প্রয়োজন? আমাদের আশেপাশে তো এত এত লাশ পড়ে আছে, তাহলে খাবার নিয়ে চিন্তা কিসের? কিন্তু একথা শুনে টম এখানে প্রচন্ড রেগে যায়। আর সে তাকে বলে, লাশ খাওয়ার জন্য হয় না, বরং লাশ হয় যত্ন সহকারে দাফন পাওয়ার জন্য। এবার জিলিন এখানে সবাইকে বলে, যদি এখানে খাবার চলে আসে
তাহলে আমরা সার্ভাইভ করার মতো শক্তি পাবো। আর আমি যে বিমানটিকে দেখেছি সেটাও আমরা ধীরে সুস্থে রিল্যাক্সে উদ্ধার করতে পারবো। আর সেই বিমানের মাধ্যমে আমরা এই ভয়ানক নরক থেকে মুক্ত হব। জিলিনের কথার সাথে এখানে সবাই একমত হয়। আর অভিজিৎ সেখানে যে সমস্ত কয়েদিদেরকে বন্দী করে রেখেছিল, জিলিন এবং তার সঙ্গীরা তাদেরকে মুক্ত করে দেয় এবং সেখানে নতুন করে কিছু রুলস চালু করে। সর্বপ্রথম তারা সবাইকে জানায় যে আজকের পর থেকে এখানে কোনো মানুষের মাংস খাওয়া নিষিদ্ধ। এমনকি আজকের পর থেকে এখানে কোনো লড়াই হবে না, বরং সবাই মিলেমিশে একসঙ্গে সার্ভাইভ করবে। তাদের কাছে যতটুকু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ আছে সেগুলো প্রত্যেকেই এখানে সমানভাবে ভোগ করবে। এরপর সেখানে তাদের ভেতরে একটি টিম বানানো হয়, যেই টিমের কাজ হচ্ছে সেই বিমানটিকে উদ্ধার করে সেটাকে মেরামত করে ফেলা। এদিকে দেখা যায় সিপাহী একটি লাশ ব্যবহার করে সেখানকার বালির উপর অনেক বড় করে SOS লিখে দেয়, যাতে করে এটা কোনো বিমান অথবা হেলিকপ্টারের যাত্রীরা দেখতে পেলে তাদেরকে উদ্ধার করতে আসে। এদিকে দেখা যায় অ্যাস্ট্রোনেট আবারও লুকিয়ে লুকিয়ে সেখানে ফিরে এসেছে। তবে জিলিন এবং তার সঙ্গীরা যখন তাকে দেখতে পায় তখন তারা তাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেয় আর একসঙ্গে সার্ভাইভ করার সিদ্ধান্ত নেয়। এরপর জিলিন তার সঙ্গীদেরকে নিয়ে সেই বিমানটির কাছে চলে যায়। আর সমস্ত কয়েদিরা যখন সত্যি সত্যি এখানে একটি বিমান দেখতে পায় তখন তারা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এরপর সেই বিমানটিকে তারা কয়েকটি টুকরোতে বিভক্ত করে ফেলে। এরপর প্রত্যেকে একটি একটি টুকরো নিয়ে তাদের কারাগারে ফিরে আসে, কারণ সেখানেই তারা আস্তে আস্তে বিমানটিকে আবারও তৈরি করে ফেলবে। কিন্তু কয়েদিরা কারাগারে ফিরে আসার পর দেখতে পায় যে মার্থা সেখানে তার গার্ডদেরকে নিয়ে চলে এসেছে আর তারা মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটিকে কবজা করে নিয়েছে। এরপর তারা সেখানে একটি গ্যাস ছড়িয়ে দিয়ে কয়েদিদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে আর জিলিনকে মার্থার সামনে নিয়ে আসা হয়। তবে জিলিন তার সঙ্গীদেরকে নিয়ে যে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে এটা মার্থা এবং তার টিম বুঝতে পারে না। তো মার্থা এখানে জিলিনের কাছে জানতে চায় যে তাদের এই বেসে এখন সবচাইতে প্রয়োজনীয় জিনিস কোনটি। জিলিন তখন জানে তাদের ফুয়েলের প্রয়োজন। তবে মার্থা তখন বলে, ফুয়েল দিয়ে কি করবে? এখানকার জেনারেটর তো ব্যাটারির সাহায্যে চলে, আর তোমাদেরকে দেয়া খাবারগুলো তো রেডিমেড খাবার। জিলিন তখন তাকে বলে, আসলে রাতের বেলায় এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, তাই আমরা ফুয়েলের মাধ্যমে আগুন জ্বালাতে চাই, তা না হলে এখানেই আমরা সবাই মারা যাব। কিন্তু আসলে জিলিনের পরিকল্পনা হচ্ছে ফুয়েল দিয়ে তাদের বিমানটিকে পরিচালনা করা। এবার মার্থা এখানে জিলিনের কাছে জানতে চায় যে মোট 206 জন কয়েদিদের মধ্যে এখন কতজন বেঁচে আছে। জিলিন জানায় 87 জন। মার্থা তখন বলে যে তাদের মধ্যে কেউ কি তাদের সাথে ফিরতে চায়, কিন্তু জিলিন বলে কেউ ফিরতে চায় না, সবাই এখানেই ভালো আছে, কিন্তু তাদের কাছে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ খাবার পানি নেই। মার্থারা তাদেরকে এটা প্রোভাইড করলে সবচাইতে ভালো হবে। এবার মার্থা এখানে জিলিনকে তাকে একটি ইচ্ছে প্রকাশ করার সুযোগ দেয়। জিলিন তখন ছোট্ট একটি কাগজে তাকে সেটা লিখে দেয়। এরপর মার্থা তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেদিনই তাদের কাছে অনেক খাবার পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয়া হয়। এমনকি জিলিন যে ফুয়েল চেয়েছিল সেটাও দিয়ে দেয়া হয়। এরপর জিলিন তার সঙ্গীদেরকে নিয়ে পুরো বিমানটিকে মেরামত করে ফেলে আর তারা ইঞ্জিনের মধ্যে ফুয়েল দিয়ে সেটাকে স্টার্ট করার চেষ্টা করে। সৌভাগ্যবশত বিমানটি স্টার্টও হয়ে যায়। এতে তাদের প্রত্যেকের মাঝে আশার আলো জেগে ওঠে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় মার্থার লোকেরা আবারও সেখানে ফিরে আসে আর সেখানে প্রায় অনেকগুলো আমেরিকান কয়েদিদেরকে এনে ছেড়ে দেয়া হয়। অর্থাৎ আজ থেকে আমেরিকান কয়েদিরাও এখানে থাকবে। এসব দেখে জিলিন এবং তার সঙ্গীরা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ আমেরিকান কয়েদিদেরকে অনেক বেশি ভয়ানক লাগছিল। তবে এই কয়েদিদেরকে এখানে ছেড়ে যাওয়ার পর জিলিন তার সঙ্গীদেরকে নিয়ে তাদের সামনে আসে। আর আমেরিকান কয়েদিদের লিডার ছিল ডেভিড। জিলিন তখন তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই কয়েদি এখানে সঙ্গে সঙ্গে তার উপর হামলা করে, যার ফলে জিলিনের লোকেরাও এখানে ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদের উপরও হামলা করে দেয়। এতে করে দুই গ্রুপের মধ্যে সেখানে বিশাল বড় ফাইট শুরু হয়ে যায়। তবে আমেরিকান কয়েদিদের সংখ্যা বেশি হওয়ার কারণে জিলিন এবং তার টিমের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এদিকে শিবা তখন জিলিনকে কোনোমতে সেই জায়গা থেকে সরিয়ে দূরে নিয়ে আসে। তবে একজন আমেরিকান কয়েদি তাদের পেছন পেছন সেখানে চলে আসে, কিন্তু অনেকদিন আগে টম সেখানে যে ট্র্যাপটি তৈরি করেছিল সে সেই ট্র্যাপের মধ্যে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় দুই গ্রুপের ফাইটের মধ্যে অনেকেই মারা যায়। আর এখানে জিলিনের মুরিয়াক নামক একজন সঙ্গী কোনোমতে ডেভিডকে মেরে ফেলে, যে কিনা আমেরিকান সোলজারদের লিডার ছিল। এদিকে লড়াইয়ের ফলে পুরো বেসের মধ্যে আগুন লেগে যায়। অন্যদিকে দেখা যায় যে দ্বীপের মধ্যে যা কিছু ঘটছে মার্থা সবকিছুই দেখতে পাচ্ছিল। আর পরিস্থিতি যখন অনেক ভয়ানক হয়ে ওঠে তখন মার্থা সেখানে তার গার্ডদেরকে পাঠিয়ে দেয় এবং শুট করতে বলে। আর গার্ডরাও সেখানে অনবরত শুট করতে থাকে। এতে করে প্রায় সমস্ত কয়েদিরাই মারা যায়, কিন্তু তারপরও কিছু সংখ্যক কয়েদি বেঁচে থাকে। তারা কোনোমতে এই হামলা থেকে লুকিয়ে বেঁচেছিল। এরপর দেখা যায় জিলিন এবং তার বেশ কয়েকজন সঙ্গীরা বেঁচে যায়।
আর গার্ডরা যখন গোলাগুলিতে ব্যস্ত ছিল তখন সেই সুযোগে জেলিন তার সঙ্গীদেরকে নিয়ে বিমানটিকে সমুদ্রের কিনারায় নিয়ে আসে আর তারা বিমান নিয়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু সিপাই এখানে সবাইকে বিদায় জানায় আর সে নিজের রাস্তা বেছে নিয়ে সোজা পাহাড়ের উপরে চলে যায়। এরপর সে পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে নিজেকে শেষ করে দেয়, কারণ এটাই তার বহুদিনের ইচ্ছে ছিল। এদিকে জিলিন তার সঙ্গীদেরকে নিয়ে যখনই বিমানটিকে স্টার্ট করে তখন গার্ডরা তাদেরকে দেখতে পেয়ে সেখানে গুলি করতে থাকে। তবে জিলিন অনেক চেষ্টা করছিল সবাইকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাকি সঙ্গীদের গায়ে গুলি লেগে যায়, ফলে তারা সেখানেই মারা যায়। তবে জিলিন যেহেতু সামনের দিকে বসেছিল তাই সৌভাগ্যবশত সে বেঁচে যায়, অর্থাৎ এই দ্বীপ থেকে সেই একমাত্র জীবিত বেঁচে ফিরতে পেরেছে। জিলিন তখন সেই বিমানটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে তার জীবনের অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।